তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল অবস্থান করছিল দ্বাদশ ঘরে। এবার রাশি পরিবর্তন হচ্ছে 13ই সেপ্টেম্বর 2025। মঙ্গল এবার চলে আসছে রাশির উপরে। তো রাশির উপরে মঙ্গলের অবস্থান হলে রাশিকে তো বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে। তো যাই হোক, সবথেকে ভালো দিকটা হচ্ছে যে শনি মঙ্গলের সমসপ্তম যোগটা ভঙ্গ হয়েছে, এটা একটা সবথেকে ভালো দিক। এবং তারপরে আবার দেবগুরু বৃহস্পতির মঙ্গলের উপর দৃষ্টি থাকছে, এটাও একটা ভালো দিক। রাহুর দৃষ্টি মঙ্গলের উপর থাকছে, আর মঙ্গল রাশির উপর অবস্থান করছে। তো মঙ্গলের এই পরিবর্তনে তুলা রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন উপাচার এই সময়কালে করবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়। তো মঙ্গলের পরিবর্তন, মঙ্গল হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি। সপ্তম ঘরটা হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণ রাশি। মঙ্গল রাশির উপর অবস্থান করছে, মঙ্গলের যে তিনটি দৃষ্টি, চতুর্থ দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর মকর রাশিতে, অর্থাৎ উচ্চ ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে। আবার মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর মেষ রাশিতে। আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে অষ্টম ঘর বৃষ রাশিতে, অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করছে, শুক্রের রাশিতে অবস্থান করছে, শুক্রের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করে শুক্রের সাধারণ রাশিতেও দৃষ্টি থাকছে। এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপরেও থাকছে, মঙ্গলের উপরেও থাকছে, এটা একটা ভালো দিক। এবং এই মঙ্গলের উপর আবার রাহুরও দৃষ্টি থাকছে। তো মঙ্গলের এই গোচরে তুলা রাশির যেরকম কিছু ক্ষেত্রে ভালোও হবে, আবার কিছু দিক থেকে কিন্তু সাবধানেও থাকতে হবে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল কারক গ্রহ না, কিন্তু গুরুর দৃষ্টি পেয়ে গেছে মঙ্গল। মঙ্গল রাশির উপর অবস্থান করছে, গুরুর দৃষ্টি পাচ্ছে। এবং যে নক্ষত্রগুলোতে মঙ্গল অবস্থান করবে সেই নক্ষত্রগুলোও যথেষ্ট ভালো এই সময়কালে বলতে গেলে। কারণ 13ই সেপ্টেম্বর চিত্রা নক্ষত্র অবস্থান করছে মঙ্গল নিজের নক্ষত্রে, গুরুর দৃষ্টি পাচ্ছে। আবার সাথী নক্ষত্রে চলে আসবে মঙ্গল, সেই সময় রাহুর নক্ষত্রে অবস্থান করবে, তখনও গুরুর দৃষ্টি পাচ্ছে। এবং রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে, তুলা রাশির ক্ষেত্রে কারক হচ্ছে রাহু। এবং এরপরে আবার অক্টোবরের 13 তারিখে বিশাখা নক্ষত্রে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তো গুরুর নক্ষত্রে অবস্থান করবে, গুরুর দৃষ্টি থাকবে 18 তারিখ পর্যন্ত, 18ই অক্টোবর পর্যন্ত। তারপর তো দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে থেকে অতিচারী ভূমিকায় রাশি পরিবর্তন করে নেবে। 18ই অক্টোবর চলে আসবে হচ্ছে কর্মের ঘরে, উচ্চ ঘরে চলে আসবে। তো এই অবস্থানটাও যথেষ্ট ভালো অবস্থান। আর তার মাঝখানে আবার অক্টোবরের 3 তারিখে শনি আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে। শনি তো মীন রাশিতে অবস্থান করছে, যেটা হচ্ছে ষষ্ঠ ঘরে। তুলা রাশির ক্ষেত্রে শনি সর্বে সর্বা, শনিই হচ্ছে কারক গ্রহ। চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি শনি অবস্থান করছে ষষ্ঠ ঘরে বক্রী অবস্থায় উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। অক্টোবরের 3 তারিখে নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, সেটা হচ্ছে কি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে। এবং সেই সময়ে 18 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার এই শনির উপরেই থাকবে। তাহলে একটা খুব ভালো সংযোগ হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। তবে মঙ্গল যে রাশির উপর অবস্থান করছে এই সময়কালে কিন্তু অবশ্যই দেখতে হবে যে শুক্রের সাথে কীরকম সম্পর্কটা রয়েছে। শুক্রদেবের সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে মঙ্গল এখানটাতে এই এই মঙ্গল এই রাশির উপর অবস্থান করেও কিছু ক্ষেত্রে কিন্তু ভালো সফলতা নিয়ে চলে আসবে অনেক দিক থেকে। তো এই সময়কালে যখন মঙ্গল রাশি পরিবর্তন করছে সেই সময় কিন্তু শুক্র চতুর্থ কর্মের ঘরে অবস্থান করছে, সেটা হচ্ছে কর্কট রাশিতে। কর্কট রাশিতে অবস্থান করছে এবং রাশি পরিবর্তন করে আবার চলে যাবে একাদশ ঘর লাভের ঘর সিংহ রাশিতে। অর্থাৎ শুক্রের পরিবর্তন আর শুক্রের সাথে যে একটা সম্পর্ক, সেটা কিন্তু তৎকালীন মিত্রতা সম্পর্ক হয়ে গেছে এই মঙ্গলের। অর্থাৎ অবস্থানটা কিন্তু যথেষ্ট ফেভারেই থাকছে এই সময় মঙ্গলের। তো মঙ্গল রাশির উপর পরিবর্তন, রাশির উপর অবস্থান। মঙ্গল কি যে সবসময় অত্যধিক সাহস, কনফিডেন্ট, একটুতে রেগে যাওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, কারোর সাথে বাগবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া, গণ্ডগোল, অশান্তি। যেহেতু সেনাপতি কিছু বুঝে না, তো সেনাপতি বুঝে না, আগে মেরে দেয় বা কিছু করে দেয়, সেটা কিন্তু সেনাপতির গুণ। আর রাজার গুণ কি সবসময় বুঝে সুঝে বিচার মাধ্যমে যে জিনিসটা হবে। সেনাপতি কিন্তু সেইগুলো জিনিস বুঝে না, আগেই মানে মেজাজ গরম করে ফেলে। তো এই জিনিসগুলো। এবার মঙ্গল হচ্ছে কি যে দ্বিতীয় ঘরের অধিপতি, বাণীর ঘর, রাশির উপর অবস্থান করছে, অর্থাৎ মুখের বাণীকে যথেষ্ট কন্ট্রোল এ সময় তুলা রাশিকে করতে হবে। তারপরে কি মঙ্গল হচ্ছে খাওয়া দাওয়ার ঘর, দ্বিতীয় ঘরের অধিপতি।
তো নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। সপ্তম প্রতি আবার মঙ্গল, মাঙ্গলিক জিনিসটাও উঠে আসছে এই সময়কালে। তো নিজের কথাবার্তাও কিন্তু ওই দাম্পত্য জীবনে ভালো মতন করে বলতে হবে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই দিক থেকেও কিন্তু বিশেষ সাবধান। পার্টনারের সাথে অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। মানে একটা এরকম পরিবেশ থাকবে। তবে যে আয় উন্নতির যোগটা থাকবে না সেটাও না। সপ্তম ঘর ব্যবসা বাণিজ্যের ঘরকে দেখছে, রোজগারের আয় ইনকামও যথেষ্ট বৃদ্ধি করাবে। তারপরে মঙ্গলের যে দৃষ্টিগুলো, চতুর্থ দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর, উচ্চ ঘরকে দেখছে মকর রাশি। চতুর্থ ঘরটা হচ্ছে কি ভূমি সংক্রান্ত কাজ, আর মঙ্গল হচ্ছে ভূমিপুত্র। তাহলে জায়গা জমি সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে এই সময়কালে। অনেক দিক থেকে উন্নতির যোগ থাকছে। অষ্টম ঘর ধরাধরি কাজগুলো যথেষ্ট ভালো হবে, যেগুলো গোপনে ধরাধরি করে কাজগুলো হয়। সংঘর্ষ অবশ্যই থাকবে, কিন্তু সফলতাও তো থাকছে এর সাথে এই তুলা রাশির ক্ষেত্রে। কারণ মঙ্গল পরিবর্তন হচ্ছে এটা ঠিক, তার সাথে তো রাশির অধিপতিরও পরিবর্তন হয়ে যাচ্ছে। শুক্রও তো কর্মের ঘরে থাকছে, কর্মের ঘর থেকে লাভের ঘরে চলে যাবে। তারপরে আবার রাশি পরিবর্তন করবে, তো তখন আবার চলে যাবে দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান এমনি কামধেনু গায়ে, অর্থাৎ খুব ভালো অবস্থান। তো অনেক দিক থেকে যেরকম সংঘর্ষ থাকবে সেরকম সফলতাও থাকবে এই সময়কালে এই তুলা রাশির। তবে যে কোনো কাজ ভেবেচিন্তে ঠান্ডা মাথায় করতে হবে। শনি বক্রী অবস্থায় রয়েছে ষষ্ঠ ঘরে। তো ষষ্ঠ ঘরে যখন শনির অবস্থান দূরদৃষ্টি সম্পূর্ণ করাবে, বিশ্লেষণ করার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি করাবে শনি এখানটাতে। তো এগুলো জিনিসও বুঝতে হবে তুলা রাশিকে। তো 13ই সেপ্টেম্বর চিত্রা নক্ষত্রে আসবে এই মঙ্গল। চিত্রা নক্ষত্রে দুটি চরণ কন্যা রাশিতে পড়ে আর দুটি চরণ তুলা রাশিতে পড়ে। তো কন্যা রাশিতে যখন এই চিত্রা নক্ষত্র ছিল তখন কি ছিল, যে বুধের গুণ, বুধের বুদ্ধি, বুধের ম্যানেজমেন্ট ক্ষমতা, বুধের ব্যবসায়িক ক্ষমতা, বুধের স্মরণশক্তি, এইগুলো জিনিস কাজে লাগছিল চিত্রার সাথে। এবার এই চিত্রা নক্ষত্র চলে আসলো তুলা রাশিতে। তো তুলা রাশিতে কী হবে, শুক্রের প্রভাবটা বৃদ্ধি পেয়ে যাবে। কারণ শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি, তুলা রাশিতে দুটি চরণ পড়ছে। তাহলে শুক্রের কোন জিনিসটা বেশি লাগবে, সেটা হচ্ছে কি গুণ জিনিসটা চলে আসবে। গুণ, প্রতিভা, আকর্ষণ ক্ষমতা চলে আসবে। যে কাজ করবে সেই কাজে প্রতিভা, গুণ, আকর্ষণ এই জিনিসটা উঠে আসবে। এবার চিত্রা নক্ষত্র অধিপতি মঙ্গল আর অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। তো বিশ্বকর্মা কি নির্মাতা, নির্মাণ, কোনো যে কাজগুলো নির্মাতা হচ্ছে সেই কাজগুলো, যে কোনো বড় কাজ। আর ভূমিপুত্র হচ্ছে মঙ্গল, চতুর্থ দৃষ্টি পড়ছে ভূমি সংক্রান্ত ব্যাপারগুলো হবে চতুর্থ ঘরে, দৃষ্টি পড়ছে উচ্চ ঘরে। তো যে সমস্ত কনস্ট্রাকশনগুলো দীর্ঘদিন ধরে চলছে সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে এবং তার ফিনিশিং দেখার মতন হবে বা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন। কারণ বিশ্বকর্মার দ্বারা নির্মিত নির্মাণে কোনো সময় বাস্তুদোষ জিনিসটা থাকে না। এতটা পবিত্র নক্ষত্র, এই নক্ষত্রে কিন্তু বড় বড় কোম্পানির ভিত স্থাপন হয়, বড় বড় কনস্ট্রাকশনের ভিত স্থাপন হয়, বা কোনো মাঙ্গলিক কোনো ভিত স্থাপন কিন্তু এই নক্ষত্রে করা হয়। অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। যে কোনো প্রোডাক্ট যেগুলো তৈরি হয় সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই চিত্রা নক্ষত্রে থাকাকালীন। তবে এই নক্ষত্রে থাকাকালীন কোনো রকমভাবে মাথা গরম বা উত্তেজিত হয়ে কোনো কাজ করা যাবে না। কারণ শুক্রের গুণ, শুক্রের যে প্রতিভা, শুক্রের যে আকর্ষণ, এটা কিন্তু ধীর স্থিরভাবেই হয়, পারাপারিতে হয় না। আর মঙ্গল কিন্তু এখানেতে পারাপারি করাবে, অধৈর্য জিনিসটা নিয়ে চলে আসবে। অতএব এই দিক থেকে দূরে থাকতে হবে এই তুলা রাশিকে। এবার 23শে সেপ্টেম্বর চলে আসবে সাথী নক্ষত্রে। সাথী নক্ষত্র রাহুর নক্ষত্র। রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করাবে রাহু। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, অ্যাম্বিশন, নতুন নতুন ইচ্ছা জাগাবে রাহু। এবং সাথী নক্ষত্রের অধিপতি যেরকম রাহু, তো অধিপতি দেবতা হচ্ছে আবার বায়ুদেব। তো বায়ু তো কোনো সময় এক জায়গায় থাকে না, ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই সময়কালে এই তুলা রাশির বহু কাজ সমাজে ছড়িয়ে পড়বে, চারিদিকে নাম, যশ, খ্যাতি এগুলো কিন্তু অর্জন করাবে। কারণ রাহু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাহু অবস্থান করছে, মঙ্গল অবস্থান করছে রাহুর নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে আর দৃষ্টি দিচ্ছে রাশির উপর, সেরকম মঙ্গলের উপর, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে আবার রাহুর উপরে। তাহলে এই জায়গাটা যথেষ্ট ভালো অবস্থান সাথী নক্ষত্র। সাথী নক্ষত্র বায়ু সংক্রান্ত, অর্থাৎ যে কাজগুলো বাণী সংক্রান্ত হবে, যে কাজগুলো মিউজিকের কাজগুলো যথেষ্ট পঞ্চম ঘর, নৃত্য, চিত্র, গান, বাজনা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই সমস্ত। তারপরে বাণী সংক্রান্ত কাজ, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যারা সিএ নিয়ে কাজ করছেন, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই সময়কালে।
যারা বিমান সংক্রান্ত, যেরকম বিমানবন্দরে কাজ করছেন বা বিমানবন্দর সংলগ্ন কোনো কাজ করছেন, সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ভ্রমণ জাতীয় কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। যারা আবার ব্যাংকিং সেক্টরে কাজ করছেন সেই কাজগুলো ভালো হবে, কারণ এখানটাতে রাহু আর শুক্রের একটা প্রভাব তৈরি হচ্ছে, অর্থাৎ অর্থের দিক থেকে যে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। স্বাতী নক্ষত্র খুবই তীব্র বুদ্ধি সম্পন্ন হয়, বিচার বুদ্ধি এদের খুব ভালো হয় এবং দূরদৃষ্টি সম্পন্ন হয়, এবং দীর্ঘকালীন কোনো যোজনা বা কাজ সেগুলোকে পূরণ করার ক্ষমতা এদের মধ্যে থাকে। বড় বড় ব্যবসায়িকদের মধ্যে এই স্বাতী নক্ষত্র থাকে, যে ব্যবসার একদম টাইফুন এক কথায় বলতে গেলে এই স্বাতী নক্ষত্র। এর 4টি চরণই তুলা রাশিতে পড়ছে। শুক্র আর রাহুর প্রভাবে খুবই কিন্তু প্রসিদ্ধি হয়, সমাজে প্রসিদ্ধি লাভ করে, খ্যাতি যশ কিন্তু পায়। তবে এই নক্ষত্রে মঙ্গল রাশির উপর অবস্থান করছে, রাশিকে কিন্তু প্রভাবিত করবে। আর এই নক্ষত্রের মাইনাস দিক হচ্ছে যে আলোচনা সহ্য করতে পারে না, একদমই আলোচনা সহ্য করতে পারবে না, সমালোচনা সহ্য করতে পারবে না, রেগে যাবে চট করে। এবার রাহু আরও বাড়িয়ে দিবে মঙ্গলের এই রাগকে, আরও মানে উত্তেজিত হওয়াকে, এগুলোকে বেশি করে বৃদ্ধি করে দিবে। বাকবিতণ্ডায় জড়িত হয়ে যাবে এই সময়কালে। অতএব এদিক থেকে বিশেষভাবে কিন্তু সাবধান, গণ্ডগোল অশান্তি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। কারণ এর যে মেন এলিমেন্ট আমাদের জ্যোতিষশাস্ত্রে, সেটা কিন্তু অগ্নিকেই দেওয়া হয়েছে, অর্থাৎ মনের আগুনকে আরও মানে বাড়িয়ে দিবে। তবে এই আগুনকে যদি সঠিক কাজে লাগানো যায় তাহলে কিন্তু আবার যথেষ্ট উন্নতির যোগ নিয়ে আসবে। তো রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে, আর বায়ু দেব হচ্ছে এই নক্ষত্রের অধিপতি। বায়ুতে এক জায়গায় থাকে না, বায়ু সবসময় বৃদ্ধি করে দেয়। তো এই সময়কালে যারা লং টার্ম ইনভেস্ট করবেন যে কোনো কিছুতে, যেমন পঞ্চম ঘর হচ্ছে কি শেয়ার মার্কেট বা কোনো বিমা সংক্রান্ত কাজ, তো এই সমস্ত কাজে যারা লং টার্ম ইনভেস্ট করবেন এই সময়, তাদের কিন্তু আগামী দিনে আর্থিক উন্নতির যোগ থাকছে। তবে এই নক্ষত্রে থাকাকালীন গণ্ডগোল, অশান্তি, মামলা, মোকদ্দমা এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। এই জিনিস থেকে দূরে থাকতে হবে। নিজের মুখের কথাবার্তাকে যথেষ্ট সাবধানে বলতে হবে, কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে একদম নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশির উপরে থাকছে, যেটা হচ্ছে সপ্তম ঘর, দাম্পত্য জীবন এবং পার্টনারশিপের জায়গাটা, এই জায়গাটা দেখতে হবে। এছাড়া স্বাতী নক্ষত্রে কোনো কোম্পানির উদ্ঘাটন কিংবা কোনো নতুন কিছু লঞ্চ হচ্ছে মার্কেটে, কিংবা কোনো অ্যাডভার্টাইজ বিজ্ঞাপনের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। কারণ সমাজে এগুলো যখনই লঞ্চ করবে তখন পরিচিতি বৃদ্ধি পেয়ে যাবে। আর বায়ু হচ্ছে এর, বায়ু দেবতার চেয়ে মেন দেবতা আর কি। তো বায়ু তো কোনো সময় এক জায়গায় স্থির থাকে না, একটা সমাজের চারিদিকে ছড়িয়ে দিবে। তো এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে স্বাতী নক্ষত্রে। তবে এই সময়কালে চঞ্চলতাও যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ স্বাতী নক্ষত্র কিন্তু এক জায়গায় স্থির থাকে না, এরা স্থির হতে জানে না, হুটহাট করে ডিসিশন নিয়ে ফেলে। অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান। এই জায়গাটা বিশেষ করে মেনটেন করতে হবে তুলা রাশিকে, কারণ রাশির উপরই মঙ্গল অবস্থান করছে। এরপরে 13ই অক্টোবর বিশাখাতে চলে আসবে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র, যার 3টি চরণ এই তুলা রাশিতে পড়ছে। এবার গুরুর নক্ষত্রে থাকছে, আবার গুরুর দৃষ্টি থাকবে 18ই অক্টোবর পর্যন্ত 5 দিন। তারপরে এবার গুরু চলে আসবে অতিচারী ভূমিকায়, রাশি পরিবর্তন করে নেবে। ওদিকে শনিও নক্ষত্র পরিবর্তন করে গুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদে চলে আসবে। তখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির উপরে যে থাকবে, শনির উপরে থাকবে, শনির সাধারণ ঘর মকর রাশিতে থাকবে। অর্থাৎ এই সময়কালে ওই চতুর্থ ঘরটা যথেষ্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এই মঙ্গল দেবগুরু বৃহস্পতি তখন এই যে পরিবর্তনটা হবে, তো একটা ভালো একটা দিন সংকেত এই সময়কালে চলে আসছে। বিশাখা নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রে যে সিম্বল দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি রাজগেট, রাজার গেট। তা আগেকার দিনে যখন রাজারা যুদ্ধ জয় বা নিজেদের লক্ষ্যে পৌঁছে যেত, তো যুদ্ধ জয় করতে গেলে তো সংঘর্ষ জিনিসটা উঠে আসে, বা নিজের লক্ষ্যে পৌঁছানো সেটাও জীবনের সংঘর্ষ বোঝায়। তো তারপরে যে একটা সম্মান দেওয়ার ব্যাপার, যে রাজা দেশে ফিরছে তখন কি হয়, রাস্তায় রাস্তায় বড় বড় গেট নির্মাণ, যে রাজাকে সম্মান দেওয়া বা এই জিনিসটা, তো এটা একটা সম্মানের জায়গা এক কথায় বলতে গেলে। তো বিশাখা নক্ষত্রে মান, সম্মান, খ্যাতি, যশ যথেষ্ট বৃদ্ধি পাবে। এটা কাদের পাবে? যারা দীর্ঘদিন ধরে কোনো সংঘর্ষের সাথে যুক্ত রয়েছে। বা মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা কোথায় পড়ছে? একদম ওই অষ্টম ঘরে পড়ছে বৃষ রাশির উপর। অর্থাৎ গভীর জ্ঞান, রিসার্চ জাতীয় বিদ্যা, শিক্ষার দিক থেকে চরম উন্নতির জায়গায় থাকবে এই তুলা রাশি। যে বহুদিন ধরে কোনো একটা রিসার্চ বা গবেষণা ক্ষেত্রে ছিল, সেই জায়গাগুলোতে সফলতা পেয়ে যাবা। আবার মঙ্গল থেকে প্রশাসন জিনিসটাকে বুঝায়। তো প্রশাসনের যারা আবার সিআইডি, সিবিআই, যে সমস্ত গোপন কাজগুলো সমাজের সামনে উঠে আসে না, দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, সেই কাজগুলোতে সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশাখা নক্ষত্রে। তবে বিশাখা নক্ষত্রেরও মাইনাস গুণ রয়েছে। এই সময়কালে কি সেটা মঙ্গলের মাধ্যমে রাশি প্রভাবিত করছে।
রাশিকে, তো সেই সময় কি হবে যে 1 টাকা যে কাজ করে আমি 10 টাকা ইনকাম করলাম, সেখানটা তো আবার বেশি চাওয়ার একটু চিন্তা ভাবনা থাকবে যে আরও একটু যদি বেশি পেতাম, বা কোনো লক্ষ্যে পৌঁছে গেলাম, যে সম্মানটা পেলাম, তখন আবার মনে হবে যে আরও যদি কিছুটা এর সাথে এক্সট্রা পাওয়া যেত। এই রকম কিন্তু বিশাখা নক্ষত্র হয়, যেদের মন ভরে না একটুতে, যে আরও চাই। এই জিনিসটা হয় যে লক্ষ্য প্রাপ্তি করলাম, ওর থেকে আবার কোনো একটা বড় লক্ষ্য জীবনে নিয়ে আসা, যে সেই লক্ষ্যের দিকে যাব, তাহলে আরও বেশি পাবো, এরকম চিন্তা ভাবনা কিন্তু থাকে। বিশাখা নক্ষত্রের যে সিম্বল বললাম রাজার গেট, তার সাথে কিন্তু আরও একটি সিম্বল দেওয়া আছে, সেটা হচ্ছে কি কুমারের চাক, যে চাকের মধ্যে মাটি রেখে সেই মাটিকে নিজের হাত দিয়ে, নিজের গুণ দিয়ে যে একটা পাত্রে পরিণত করা, মাটির পাত্র, এবং তাকে শুকিয়ে যে আবার একটা শক্ত পাত্রে তৈরি করা, এটাও কিন্তু বোঝায় যে সংঘর্ষ মধ্যে দিয়ে নিজের সফলতার সেই জায়গাটা এই বিশাখা নক্ষত্র। তো যাই হোক, গুরুর নক্ষত্রে অবস্থান করবে এই সময়কালে মঙ্গল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। একটুতেই চঞ্চলতা, একটুতেই অধৈর্য, সব থেকে মাইনাস পয়েন্টই হচ্ছে একটুতেই অধৈর্য হয়ে যাওয়া তুলা রাশির কিন্তু এই সময়কালে তৈরি হবে। অতএব ধৈর্য হারালে চলবে না, ধৈর্য ধরেই কাজ করতে হবে। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। সূর্য হচ্ছে একাদশ ঘরের অধিপতি, অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। তো অনেক কথা আলোচনা করলাম তুলা রাশির সম্পর্কে। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই আলোচনা ভালো লাগে অবশ্যই এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউবের দুনিয়া, কোথায় কোন চ্যানেল কোথায় চলে যায় কিছুই বোঝা যায় না। তো যাই হোক, যদি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের আগামী দিনের যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে সেগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। বহু দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তারা তো আবার লিখবে যে কই দাদা এত কথা বললেন, কিছুই তো মিলে না। কোন দিক দিয়ে মঙ্গলের গোচর যাচ্ছে, কোন দিক দিয়ে শনির গোচর যাচ্ছে, কিছুই তো বুঝে পায় না। তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ আপনাদের আশেপাশে যদি জ্যোতিষী থাকে তাদের কাছে অবশ্যই নিজের কুষ্টি দেখাবেন, উপাচার নেবেন। তুলা রাশির জন্য যথেষ্ট ভালো সময়। রাশির উপর গুরুর দৃষ্টি থাকছে, আর কি চাই। তা আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।